গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু ডিডব্লিউএস একাডেমি। আজকে আমরা শুরু করব সিডিপি ক্লাস 35 নম্বর ক্লাস নিয়ে। এর আগে যারা দেখোনি তারা অবশ্যই দেখে নেবে আমাদের ক্লাসগুলো। 35 নম্বর ক্লাস নিয়ে কিন্তু আমরা আলোচনা করতে চলেছি। আজকে আলোচ্য বিষয় আমাদের 2012 থেকে 24 পর্যন্ত অর্থাৎ 23 পর্যন্ত যে সমস্ত টেট পরীক্ষাগুলো হয়েছিল সেই ধরনের কোশ্চেনগুলো বা সেই টাইপ বা কি ধরনের কোশ্চেন সেগুলো আসছে, এই ধরনের কোশ্চেনগুলো নিয়ে আমরা অ্যানালাইসিস করি। আমরা জানি 2024-এ টেট হওয়ার সম্ভাবনা ছিল, কিন্তু কোনো কারণে তা পিছিয়ে গেছে। আমরা আশা করছি 2024-এর যে টেট হওয়ার সম্ভাবনা ছিল তা কিছু সমস্যার জন্য হয়তো পিছিয়ে গেছে। এরপরে যখন আমাদের সেই সমস্যাগুলো মিটে যাবে, পরপর কিন্তু তোমাদের পরীক্ষা হবে, তখন কিন্তু তোমাদের প্রস্তুতির টাইম পাবে না। সেজন্য আমাদের এই যে টেট প্রস্তুতি 2024-কে লক্ষ্য রেখে আমাদের ফাউন্ডেশন ব্যাচ কিন্তু শুরু হয়েছিল, তা এখনো চলছে। একদম পুরো বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত প্রতিটা সাবজেক্টে আলাদা আলাদা টিচার রয়েছে। তোমরা যারা এই প্রস্তুতি নিতে চাও তাদের কিন্তু এই টেট প্রস্তুতি ফাউন্ডেশন ব্যাচ 2024টা কিন্তু তোমাদের উপযোগী হবে, যারা আপার প্রাইমারি টেটের ক্ষেত্রেও প্রস্তুতি নিচ্ছ। চলো শুরু করি। কোন প্রেরণা জীবন ধারণের জন্য খুব প্রয়োজন? কোন প্রেরণা জীবন ধারণের জন্য খুব প্রয়োজন? উত্তর করবে সবাই। কোন ধরনের প্রেরণা জীবন ধারণের জন্য খুব প্রয়োজন? ব্যক্তিগত প্রেরণা, নাকি জৈবিক প্রেরণা, নাকি সামাজিক প্রেরণা, নাকি বাহ্যিক প্রেরণা? কোন ধরনের প্রেরণাগুলি আমাদের জীবন ধারণের জন্য খুব প্রয়োজন? দেখো, উত্তর করবে কোন ধরনের প্রেরণাগুলি জীবন ধারণের জন্য খুব প্রয়োজন, অর্থাৎ আমাদের জীবনে এই ধরনের প্রেরণাগুলো আমাদের জীবন বা বাঁচার জন্য আমাদের এই প্রেরণাগুলো দরকার হয়। যেমন মনে করো যে ক্ষুধা, তৃষ্ণা, ভয়, তারপরে এইগুলো হচ্ছে জৈবিক প্রেরণা, তাই না? যে আমাদের ঘুম পায়, আমাদের খিদে পায়, এই ধরনের প্রেরণাগুলোকে জৈবিক প্রেরণা বলি। এই জৈবিক প্রেরণাগুলো হচ্ছে আমাদের জীবন ধারণের জন্য খুব প্রয়োজন, অর্থাৎ এই ধরনের প্রেরণাগুলোই জীবন ধারণের জন্য আমাদের খুবই প্রয়োজন। 2 নম্বর দেখো, আত্মশ্রদ্ধা, আত্মসচেতনতা কোন ধরনের প্রেরণার মধ্যে পড়ছে? জৈবিক বা শারীরবৃত্তীয় প্রেরণা, ব্যক্তিগত প্রেরণা, সামাজিক নাকি অভ্যন্তরীণ প্রেরণা? কোন ধরনের প্রেরণার মধ্যে পড়ছে? আত্মশ্রদ্ধা, আত্মসচেতনতা কোন ধরনের প্রেরণার মধ্যে পড়ছে? আমরা যখন কোনো কিছুর প্রতি আমরা নিজেদের শ্রদ্ধা, অর্থাৎ নিজেরা যখন আত্মবিশ্বাসী হই বা আমাদের কনফিডেন্স থাকে কোনো বিষয়ের প্রতি, আমরা নিজের সম্পর্কে জানি, বা আত্মসচেতনতা কোন দিকটা ভালো বা কোন দিকটা মন্দ রয়েছে, বা আমাদের স্ট্রং বা উইক পয়েন্ট যেগুলো সামাজিক বা বিষয়বস্তু যে কোনো ক্ষেত্রে, সেগুলো যখন আমরা জানছি তখন এটা কোন ধরনের প্রেরণার মধ্যে পড়ছে? তখন এটা ব্যক্তিগত প্রেরণার মধ্যে পড়ছে। এটা মনে রাখবে, এটা ব্যক্তিগত প্রেরণার মধ্যে কিন্তু পড়ছে। 3 নম্বর দেখো, যূথচারিতা কোন ধরনের প্রেরণা? অর্থাৎ যূথচারিতা বলতে আমরা এখানে কি ধরনের আচরণ বুঝি? যূথচারিতা বলতে আমরা বুঝি যে যূথচারিতা মানে সামাজিক দলবদ্ধতা, একত্রতা বা সামাজিক মিথস্ক্রিয়া। এই যূথচারিতা কোন ধরনের প্রেরণা? দলবদ্ধ হয়ে থাকার প্রবণতা, যেটাকে এইটা কি ধরনের প্রেরণার মধ্যে পড়ছে? উত্তর করার চেষ্টা করবে। যূথচারিতা কোন ধরনের প্রেরণার মধ্যে পড়ছে? জৈবিক বা শারীরবৃত্তীয় প্রেরণা, ব্যক্তিগত প্রেরণা, সামাজিক প্রেরণা নাকি অভ্যন্তরীণ প্রেরণা? দেখো, যূথচারিতা কোন ধরনের প্রেরণা? এটা হচ্ছে সামাজিক প্রেরণার মধ্যে পড়ছে, কারণ এখানে বলাই হচ্ছে যে এখানে বলাই হচ্ছে যে আমাদের সামাজিক দলবদ্ধতা, মিথস্ক্রিয়া, এটা সামাজিক প্রেরণার মধ্যে কিন্তু এটা পড়ছে। 4 নম্বর দেখো, ইচ ওয়ান টিচ ওয়ান কোন আন্দোলনের স্লোগান? ইচ ওয়ান টিচ ওয়ান কোন আন্দোলনের স্লোগান? উত্তর করবে সবাই। ইচ ওয়ান টিচ ওয়ান কোন আন্দোলনের স্লোগান? যেখানে সবাই একজন করে শিক্ষা দাও, এটা আমাদের ব্রিটিশ ভারতে হয়েছিল, যেটাকে আমরা শিক্ষার আন্দোলনে আমরা বলে থাকি। শিক্ষার আন্দোলনে এই আন্দোলন ইচ ওয়ান টিচ ওয়ান এর সাথে সম্পর্কযুক্ত। সর্বশিক্ষা মিশন অনেকে করবে, কিন্তু এখানে এই স্লোগান, সর্বশিক্ষা মিশনের স্লোগান কিন্তু আলাদা। ন্যূনতম শিক্ষণের মাত্রা কি নির্দেশ করে? ন্যূনতম যে শিক্ষণের মাত্রা রয়েছে
অর্থাৎ MLL অর্থাৎ মিনিমাম লেভেল অফ লার্নিং, এটা আমাদের কি নির্দেশ করবে? শিক্ষার্থীরা প্রত্যাশিত শিক্ষণের মান অর্জন করেছে কিনা, দেশের প্রাপ্ত পরিস্থিতির সাথে মানিয়ে চলতে পারছে কিনা, নাকি মূল্যায়ন শ্রেণীকক্ষের শিক্ষার্থীদের, নাকি শ্রেণীকক্ষে নিয়মিত উপস্থিতি, কোনটি? ন্যূনতম যে শিক্ষণের মাত্রা MLL, সেটা আমাদের কি নির্দেশ করবে? দেখো, ন্যূনতম শিক্ষণের মাত্রা যখন আমরা বলছি যে শিক্ষার্থীরা তার প্রত্যাশিত, অর্থাৎ শিক্ষার্থীদের কাছে যে প্রত্যাশা করা হয়েছিল যে তারা এই ধরনের শিক্ষণের মান, এই ধরনের স্তরে উপনীত হবে, তাহলে সেটাকে আমরা বলবো যে শিক্ষার্থীরা প্রত্যাশিত শিক্ষণের মান কতটা অর্জন করেছে কিনা, শিক্ষার্থীরা প্রত্যাশিত শিক্ষণের মান অর্জন করেছে কিনা, এটা ন্যূনতম শিক্ষণের মাত্রা, এটা কিন্তু আমাদের নির্দেশ করে শিক্ষার্থীরা প্রত্যাশিত শিক্ষণের মান অর্জন করেছে কিনা। 6 নম্বর দেখো, জন ডিউই প্রবর্তিত শিক্ষানীতি বা শিক্ষা ব্যবস্থা কোন দেশের শিক্ষা সংস্কারে বিশেষ প্রভাব ফেলেছিল? আমরা জানি প্রকল্প পদ্ধতি বা প্রজেক্ট পদ্ধতি বা কাজের মাধ্যমে শিক্ষানীতি বা প্রয়োগবাদী শিক্ষা ক্ষেত্রে একটা বড় অবদান রয়েছে জন ডিউইর। সেই জন ডিউই কোন দেশের শিক্ষা ব্যবস্থায় তার নীতি, তার সংস্কার, তার গবেষণা, এগুলো প্রভাব বিস্তার করেছিল? জন ডিউই প্রবর্তিত শিক্ষানীতি বা শিক্ষা ব্যবস্থা কোন দেশের শিক্ষা সংস্কারে বিশেষ ধরনের প্রভাব ফেলেছিল? ইংল্যান্ড, ভারত, জার্মানি, আমেরিকা, কোনটি? দেখো, জন ডিউই প্রবর্তিত শিক্ষা ব্যবস্থা বা শিক্ষানীতি, যিনি প্রয়োগবাদী নামে পরিচিত, আবার এদিকে প্রকল্প পদ্ধতি, কাজের মাধ্যমে শিক্ষানীতি, সেক্ষেত্রে আমরা বলতে পারি উনি জার্মানি অর্থাৎ আমেরিকার শিক্ষানীতি বা শিক্ষা ব্যবস্থা এক্ষেত্রে কিন্তু বিশাল প্রভাব বিস্তার করেছিল। নিচের কোন বিষয়টি সবচেয়ে প্রাচীন আমাদের বলে মনে হয়, অর্থাৎ শিক্ষার্থীদের সবচেয়ে প্রাচীন কোনটা, কোন বিষয়টা বা কোন দর্শন বা বিদ্যা বা মনস্তত্ত্ব বিষয়টি সবচেয়ে প্রাচীন? সবচেয়ে প্রাচীন কোনটা, নিচের কোন বিষয়টি সবচেয়ে প্রাচীন বলে মনে করা হয়? দেখো, নিচের কোন বিষয়টি সবচেয়ে প্রাচীন? এখানে বলা হচ্ছে যে শিক্ষা দর্শন এই বিষয়টি হচ্ছে সবচেয়ে প্রাচীন বলা যায়। শিক্ষা দর্শন সবচেয়ে প্রাচীন হচ্ছে, শিক্ষা দর্শনের মধ্যে পড়ছে। 8 নম্বর দেখো, শিক্ষাকে বাধ্যতামূলক করার ক্ষেত্রে সবচেয়ে বেশি অন্তরায় বা বাধা কোনটি হতে পারে? শিক্ষাকে বাধ্যতামূলক করার ক্ষেত্রে সবচেয়ে অন্তরায় বা বাধা কোনটি হতে পারে? বিদ্যালয়ের পরিকাঠামোর অভাব, নাকি সরকারি অর্থ সাহায্যের পরিমাণ, নাকি দারিদ্রতা, কুসংস্কার এবং সচেতনতার অভাব, নাকি বাস্তবতার সাথে সঙ্গতি সাধনের অভাব, কোনটি শিক্ষাকে বাধ্যতামূলক করার ক্ষেত্রে সবচেয়ে বেশি অন্তরায় বা বাধা কোনটি? শিক্ষাকে বাধ্যতামূলক করার ক্ষেত্রে সবচেয়ে বেশি অন্তরায় বা বাধা কোনটি হবে? দেখো, শিক্ষাকে বাধ্যতামূলক করার ক্ষেত্রে সবচেয়ে বেশি বাধা বা সবচেয়ে বেশি অন্তরায়, বা যেখান থেকে আমরা বলে থাকি যে শিক্ষা ক্ষেত্রে এটা একটা সমস্যা রয়েছে, সেই কি বলা যায়, অনেক দিন থেকেই বা অনেক প্রাচীন এটা বলা যায়। বিদ্যালয়ের পরিকাঠামোর অভাব, সাহায্যের পরিমাণ, বাস্তবতার সাথে সংগতি সাধনে কোনোটাই নয়। বাধা যেটা সবচেয়ে বেশি আমাদের পিছিয়ে দেয় সেটা হচ্ছে যে দারিদ্রতা, কুসংস্কার এবং সচেতনতার অভাব। এই জিনিসটা আমাদের শিক্ষাকে বাধ্যতামূলক করার ক্ষেত্রে প্রথম থেকেই বাধা সৃষ্টি করে আসছে। বাদ বাকিগুলো দেখো, কোনোটাই কিন্তু অভাব সরকারের তরফ থেকে আমাদের থাকে না, যে অর্থ সাহায্য, পরিকাঠামো, তাই না, এই ধরনের কোনো অভাব না থাকলেও দারিদ্রতা, কুসংস্কার, যেটা অনেক অঞ্চল রয়েছে যেখানে এখনো সচেতনতার অভাবে ছেলে মেয়েদেরকে স্কুলে পাঠানো হয় না। 9 নম্বর দেখো, নিম্নলিখিত কোনটি আমরা বোধের সাথে সম্পর্কযুক্ত নয়? আমরা বোধ বা উই ফিলিং এর সাথে সম্পর্কযুক্ত নয় কোনটি? নিম্নলিখিত কোনটি আমরা বোধের সাথে সম্পর্কযুক্ত নয়? সহমর্মিতা,
ঐক্যবোধ, একাত্মতা, স্বার্থবোধ কোনটি? আমরা বোধের সাথে সম্পর্ক যুক্ত নয় কোনটি? দেখো নিম্নলিখিত কোনটি আমরা বোধের সাথে সম্পর্ক যুক্ত নয়? এটা হবে স্বার্থবোধ। এই স্বার্থবোধটা হচ্ছে আমরা বোধের সাথে সম্পর্ক যুক্ত নয়। যেখানে বলা হচ্ছে যে আমরা বোধের সাথে সম্পর্কযুক্ত নয় হচ্ছে স্বার্থবোধ। 10 নম্বর দেখো, থর্নডাইককে মনস্তত্ত্ব দৃষ্টিভঙ্গির কোন দিকের সমর্থক আমরা বলতে পারি? থর্নডাইককে মনস্তত্ত্ব দৃষ্টিভঙ্গির কোন দিকের সমর্থক আমরা বলতে পারি? সমগ্রতাবাদ, প্রচেষ্টা ভুল মতবাদ, মনসমীক্ষণবাদ নাকি সংযোজনবাদ? থর্নডাইকের মনস্তত্ত্ব কোন দিকের দৃষ্টিভঙ্গিতে সমর্থক আমরা বলা যায়? দেখো থর্নডাইকের অনেকেই উত্তর করবে প্রচেষ্টা ভুল মতবাদ, কিন্তু থর্নডাইকের গবেষণালব্ধ যে থিওরি সেটাকে আমরা বলতে পারি প্রচেষ্টা ভুল মতবাদ, বা তিনি প্রচেষ্টা ভুল তত্ত্বের সংস্করণ করেছেন বা প্রচেষ্টা ভুল তত্ত্ব মতবাদকে তিনি প্রকাশিত করেছেন, ঠিক। কিন্তু তিনি এক ধরনের মতবাদকে প্রতিষ্ঠা করতে চেষ্টা করেছেন, সেটা হচ্ছে সংযোজনবাদ। অর্থাৎ উদ্দীপক প্রতিক্রিয়ার যে সংযোজন বা সংযোগ সাধন, সেই সংযোজনবাদের মতবাদকে প্রতিষ্ঠা করতে গিয়ে তিনি তার প্রচেষ্টা ও ভুল তত্ত্বের অবতারণা করেছেন। তাহলে এটা আমরা বলতে পারি থর্নডাইকের মনস্তত্ত্ব দৃষ্টিভঙ্গির কোন দিকের সমর্থক? সংযোজনবাদের সমর্থক। 11 নম্বর দেখো, ভাইগটিস্কির মতে শিশুর বিকাশ কোন কারণে বেশি প্রভাবিত হয়? ভাইগটিস্কির মতে শিশুর বিকাশ কোন কারণে বেশি প্রভাবিত, অর্থাৎ এফেক্টিভ হবে কোনটা? নৈতিক দ্বন্দ্বের কারণে, প্রথাগত শিক্ষার কারণে, নাকি সংযোজনবাদের কারণে, নাকি সামাজিক মিথস্ক্রিয়ার ফল? ভাইগটিস্কির মতে শিশুর বিকাশ কোন কারণে সবচেয়ে বেশি প্রভাবিত হয়? দেখো ভাইগটিস্কির জেডপিডি, যেটা জেডপিডি আমরা বলেছিলাম যে ভাইগটিস্কির নৈতিক সামাজিক তত্ত্ব, সেটাকে আমরা বলেছিলাম যে 3 ধরনের সমস্যার কথা তিনি বলেছিলেন। মনে পড়ে অনেকের যে 3 ধরনের সমস্যার কথা তিনি বলেছিলেন, জেড এডি, জেড পিডি এবং জেড বিডি। এই জেড এডি মানে হচ্ছে জোন অফ অ্যাকচুয়াল ডেভেলপমেন্ট, জেড পিডি হচ্ছে জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট, জেড বিডি হচ্ছে জোন অফ বিয়ন্ড ডেভেলপমেন্ট। অর্থাৎ প্রথমটি হচ্ছে অ্যাকচুয়াল ডেভেলপমেন্ট, যেটা জোন অফ, সেটাকে আমরা বলছি যে এই ধরনের সমস্যা, এই 3 ধরনের সমস্যা, এই 3 ধরনের সমস্যার মধ্যে প্রথম যে ধরনের সমস্যা জেড এডি, যেটা শিক্ষার্থী নিজে থেকেই সমাধান করতে পারে। জেড পিডি, যে ক্ষেত্রে শিক্ষার্থী নিজে সমাধান করতে পারে না কিন্তু অন্য ব্যক্তির সাহায্য নিয়ে করতে পারে, তাকে আমরা জেড পিডি বলি। পুরো ভাইগটিস্কির তত্ত্বটি এই জেড পিডির উপর নির্ভর করে কিন্তু গড়ে উঠেছে, জেড পিডির দিকে লক্ষ্য রেখেই কিন্তু গড়ে উঠেছে। অর্থাৎ ভাইগটিস্কির মতে শিশুর বিকাশ কোন কারণে বেশি প্রভাবিত হয়? সামাজিক মিথস্ক্রিয়া। এখানে বলা হচ্ছে যে সামাজিক মিথস্ক্রিয়ার ফলে ভাইগটিস্কির মতে শিশুর বিকাশ কিন্তু সবচেয়ে বেশি প্রভাবিত হয়। এখানে যেটা আমরা বলছি যে ভাইগটিস্কির মতে শিশুর বিকাশ কোন কারণে বেশি প্রভাবিত হয়? সামাজিক মিথস্ক্রিয়ার ফল। ভাইগটিস্কির যে তত্ত্বটাই সেটা হচ্ছে সামাজিক, কি বলো সবাই, সামাজিক সামাজিক সাংস্কৃতিক, কি বলো ভাইগটিস্কির তত্ত্বকে আমরা কি তত্ত্ব বলবো? কমেন্টে জানাবে আমাদের ভাইগটিস্কির তত্ত্বকে কি তত্ত্ব বলবো। তাহলে ভাইগটিস্কির মতে শিশুর বিকাশ কোন কারণে বেশি প্রভাবিত হয়? সামাজিক মিথস্ক্রিয়া। সামাজিক মিথস্ক্রিয়ার কারণে কিন্তু
ভাইগটস্কির মতে শিশুর বিকাশ সবচেয়ে বেশি প্রভাবিত হয়, তিনি তার তত্ত্ব প্রকাশিত করার ক্ষেত্রে তিনি ইন্টারনালাইজেশন অর্থাৎ অন্তঃস্থীকরণের কথা তিনি বলেছিলেন। মনে পড়ে? এই অন্তঃস্থীকরণ হচ্ছে যেটা হচ্ছে যে শিশুরা বাইরের পরিবেশে যা দেখবে আস্তে আস্তে নিজের ভিতরে সেটা নিয়ে নেবে, এটাকে আমরা সামাজিক মিথস্ক্রিয়ার ফল আমরা বলে থাকি এটা। 12 নম্বর দেখো, ধারণার বিকাশ প্রধানত কোনটি? ধারণার বিকাশ প্রধানত কোনটি? দেখো, ধারণার বিকাশ যেটা হচ্ছে, ধারণার বিকাশ প্রধানত আমাদের অনুভূতি, সামাজিক অভিযোজন, এটা কোনোটিই নয়। ধারণার বিকাশ সাধারণত আমাদের থাকে বৌদ্ধিক বিকাশের সাথে সম্পর্কযুক্ত এই ধারণার বিকাশ। 13 নম্বর দেখো, শিক্ষাক্ষেত্রে বুদ্ধি অভিক্ষা তাৎপর্য কোনটি নয়? কি চাইছে ভালো করে লক্ষ্য করবে, কোনটি নয় বলেছে? শিক্ষাক্ষেত্রে বুদ্ধি অভিক্ষা তাৎপর্য কোনটি নয়? শিক্ষাক্ষেত্রে বুদ্ধি অভিক্ষা তাৎপর্য কোনটি নয়? শিক্ষার লক্ষ্য নির্ধারণ করা, পাঠ্যক্রম পরিকল্পনা স্থির করা, শিক্ষার্থীর শিক্ষা গ্রহণের ক্ষমতা নির্ধারণ করা, উপরের সবগুলি। শিক্ষাক্ষেত্রে বুদ্ধি অভিক্ষা তাৎপর্য কোনটি নয়? ভালো করে ভেবে উত্তর করার চেষ্টা করো। শিক্ষাক্ষেত্রে বুদ্ধি অভিক্ষা তাৎপর্য কোনটি নয়? শিক্ষাক্ষেত্রে বুদ্ধি অভিক্ষার তাৎপর্য নির্ণয় যেটা আমাদের ব্যবহার করা হয় না, সেটা হচ্ছে শিক্ষার লক্ষ্য নির্ধারণে। শিক্ষার লক্ষ্য নির্ধারণ করে দার্শনিকগণ এবং সেই লক্ষ্যে কিভাবে পৌঁছানো যাবে তা আমাদের পাঠ্যক্রমের মাধ্যমে তারা আমরা সেই লক্ষ্যের দিকে এগিয়ে যাই। এখন এই পাঠ্যক্রমটা কেমন হবে, কেমন ভাবে আমাদের শিক্ষা গ্রহণ করা হবে, বা আমরা কিভাবে শিক্ষা দান করব, বা কোন ধরনের পরিবেশে শিক্ষার্থীরা শিক্ষা গ্রহণ করবে, এই ধরনের সমস্ত কিছু দিকটা দেখে মনস্তত্ত্ববিদগণ। অর্থাৎ আমরা বলতে পারি যে শিক্ষার লক্ষ্য নির্ধারণ করবে দার্শনিকগণ এবং সেই লক্ষ্যে আমরা কিভাবে পৌঁছাবো তা পাঠ্যক্রমের মাধ্যমে মনস্তত্ত্ববিদগণ ঠিক করবেন। এখন আমাদের এই বুদ্ধি তাৎপর্য বা বুদ্ধি অভিক্ষা আমাদের কোনো জায়গায় বা আমাদের প্রতিষ্ঠানগুলোতে বা আমাদের বিদ্যালয়গুলোতে বা আমাদের কলেজ বা বিশ্ববিদ্যালয়গুলোতে এই বুদ্ধি অভিক্ষা তাৎপর্য ব্যবহার করা হয়। কেন ব্যবহার করা হয়? কারণ পাঠ্যক্রম পরিকল্পনা স্থির করতে, শিক্ষার্থীর শিক্ষা গ্রহণের ক্ষমতা নির্ণয় করতে এগুলো ব্যবহার করা হয়, শিক্ষার লক্ষ্য নির্ধারণ করতে কিন্তু ব্যবহার করা হয় না। 14 নম্বর দেখো, শ্রীনিকেতন কোন চিন্তাবিদের বাস্তব প্রয়োগ বলা যায়? শ্রীনিকেতন কোন চিন্তাবিদের বাস্তব প্রয়োগ আমরা বলতে পারি? শ্রীনিকেতন কোন চিন্তাবিদের বাস্তব প্রয়োগ? রবীন্দ্রনাথ ঠাকুর, অবনীন্দ্রনাথ ঠাকুর, বিদ্যাসাগর, রাজা রামমোহন রায়? শ্রীনিকেতন কোন চিন্তাবিদের বাস্তব প্রয়োগ? অবশ্যই রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর শ্রীনিকেতন, আহ রবীন্দ্রনাথ ঠাকুরের বাস্তব চিন্তা প্রতীক এটা আমরা বলতে পারি। কোনটি সঠিক নয়? অনিয়ন্ত্রিত শিক্ষার ক্ষেত্রে, অনিয়ন্ত্রিত শিক্ষার ক্ষেত্রে কোনটি সঠিক হবে না? উত্তর করবে। দেখো, অনিয়ন্ত্রিত শিক্ষা মানে হচ্ছে যেখানে নির্দিষ্ট পাঠ্যক্রম থাকে না,
স্বাধীনভাবে শিক্ষা লাভ করতে পারে, শিক্ষক থাকে না, পাঠ্যক্রম থাকে না, তাই না? এই ধরনের অনিয়ন্ত্রিত শিক্ষার বৈশিষ্ট্য এটা, কিন্তু যে নির্দিষ্ট সময়সীমা থাকে এটা কিন্তু থাকে না। অর্থাৎ অনিয়ন্ত্রিত শিক্ষার ক্ষেত্রে সবকিছুই অনিয়ন্ত্রিত, কোনো নির্দিষ্ট সময়সীমা নেই, কোনো পাঠ্যক্রম নেই, শিক্ষক নেই নির্দিষ্ট। এই ধরনের সময়সীমাকে আমরা বা এই ধরনের শিক্ষাকে আমরা বলবো অনিয়ন্ত্রিত শিক্ষা। আর এর ঠিক উল্টোটাই হচ্ছে নিয়ন্ত্রিত শিক্ষা, যেটা আমরা বিদ্যালয় বা কলেজে আমরা বলে থাকি। অনুবর্তনের অপর একটি অবস্থার নাম কি? অনুবর্তনের অপর একটি অবস্থার নাম কি হবে? অনুবর্তনের অপর একটি অবস্থার নাম কি? উত্তর করবে কৃত্রিম উদ্দীপক, উদ্দীপক প্রতিক্রিয়া সংযোগ, কৃত্রিম উদ্দীপকের উপস্থাপন, প্রতিস্থাপন, রূপান্তর। অনুবর্তনের অপর একটি অবস্থার নাম কি? অনুবর্তনের অপর একটি অবস্থার নাম, দেখো আমাদের অনুবর্তনের ক্ষেত্রে আমরা যেমন যদি আমরা প্যাভলভের কথাই বা বলি, যে দেখো প্যাভলভ যেটা পরীক্ষা করেছিলেন, কুকুরের ওপর পরীক্ষা করেছিলেন খাদ্য খাদ্য নিয়ে, যে খাদ্য দেখলেই কুকুরের মধ্যে লালাক্ষরণ শুরু হতো। তিনি পরবর্তীকালে পরীক্ষার মাধ্যমে দেখালেন যে কুকুরের লালাক্ষরণ খাদ্যের মাধ্যমে যখন হচ্ছে, খাদ্যটা যদি স্বাভাবিক উদ্দীপক হয় তাহলে স্বাভাবিক প্রতিক্রিয়া হচ্ছে লালাক্ষরণ। তিনি খাদ্য উপস্থাপনের পরপর বা খাদ্য উপস্থাপনের আগেই তিনি ঘণ্টাধ্বনি বাজাতেন। পরে দেখা গেল যে কুকুরের লালাক্ষরণ ঘণ্টাধ্বনির সাথে সাথে শোনার সাথে সাথেই হচ্ছে, অর্থাৎ যে স্বাভাবিক প্রতিক্রিয়াটা স্বাভাবিক উদ্দীপক অর্থাৎ খাদ্যের সাথে যুক্ত ছিল, সেটা কুকুরের লালাক্ষরণটা যুক্ত হয়ে গেছে ঘণ্টাধ্বনির সাথে সাথে। অর্থাৎ আমরা এটাকে বলতে পারি উদ্দীপকের কি হলো? উদ্দীপকের প্রতিস্থাপন হলো। তাহলে এটাকে আমরা বলবো যে প্রতিস্থাপন। 17 নম্বর দেখো, শিক্ষা সহায়ক কোন আচরণটি দূর করা অতি প্রয়োজন হয়? শিক্ষা সহায়ক কোন আচরণ দূর করা আমাদের অতি প্রয়োজন? সবসময় হাতের লেখা সুন্দর করা, মনোযোগ প্রয়োগ ধরে রাখা, অতি চঞ্চলতা, স্পষ্ট উচ্চারণ, কোনটি? কোন ধরনের শিক্ষা সহায়ক আচরণটি আমাদের দূর করা প্রয়োজন? কোন ধরনের শিক্ষা সহায়ক আচরণটি আমাদের দূর করা প্রয়োজন? দেখো অতি চঞ্চলতা যেটা, সেটা কিন্তু আমাদের দূর করা প্রয়োজন, কারণ শিক্ষাক্ষেত্রে এই এটা সহায়ক আচরণ হতে পারে না। আমরা যখন শ্রেণীকক্ষে কোনো শিক্ষা গ্রহণ করি তখন যদি আমাদের মন চঞ্চল থাকে, মন যদি একাগ্রতা বোধ না থাকে, অর্থাৎ এক জায়গায় যদি উপস্থিত না থাকে, অর্থাৎ মনকে যদি আমরা এক জায়গায় কেন্দ্রীভূত না করতে পারি, তাহলে আমাদের শিক্ষা গ্রহণ কিন্তু বা শিখন কিন্তু সম্ভব না। সেক্ষেত্রে এই অতি চঞ্চল প্রয়োগটা আমাদের আচরণটা দূর করা প্রয়োজন। শ্রেণীকক্ষে দেখবে অনেক শিক্ষার্থী রয়েছে যারা আমরা একটা নির্দিষ্ট বিষয় যখন পড়ানো হচ্ছে তখন সে অন্যরকম চিন্তা করে আর একটা প্রশ্ন করছে যেটা অন্য একটা রিলেটেড টপিক। তাহলে সেক্ষেত্রে তার মন অতি চঞ্চল, অর্থাৎ এক জায়গা থেকে আরেক জায়গায় ঘুরে বেড়াচ্ছে। মনকে কেন্দ্রীভূত করতে পারাই হচ্ছে আসল শিক্ষা, অর্থাৎ অতি চঞ্চলতা, এটা দূর করা কিন্তু প্রয়োজন। 18 নম্বর দেখো, ভাইগোটস্কির প্রক্সিমাল বিকাশের সীমা কি নির্ধারণ করেছিলেন? ভাইয়াকাটেস্কি সোশিও কালচারাল থিওরিতে তিনি যে প্রক্সিমাল বিকাশের সীমা, আমি যেটা বলছিলাম যে জেডপিডিতে শিশু যখন থাকে অন্য ব্যক্তিদের সাহায্য দরকার হয়, ঠিক না? এই অন্য ব্যক্তিরা যখন সাহায্য করছে, অর্থাৎ অন্য ব্যক্তিদের আমরা কি বলবো? এমকেও। এই এমকেওরা যেভাবে সাহায্য করছে, যে সাহায্যদানের প্রক্রিয়া, সেটাকে আমরা স্ক্যাফোল্ডিং বলি। অর্থাৎ প্রক্সিমাল বিকাশের সীমায় যখন এখানে রয়েছে শিশু, এটা জেডপিডিতে রয়েছে, মনে করো এটা জেডপিডিতে শিশু রয়েছে, সে কোনোভাবেই সমস্যার সমাধান করতে পারছে না, তখন এমকেওদের সাহায্য নিয়ে একটা শিখনের একদম সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে গেল এমকেওদের সাহায্য নিয়ে। অর্থাৎ জেডপিডিতে শিশু তার এমকেওদের সাহায্যের ফলে কিন্তু সে আউটার সার্কেল, অর্থাৎ বাইরের যে সার্কেলটা রয়েছে সেই সীমায় পৌঁছে গেল। এটাকে আমরা প্রক্সিমাল বিকাশের সীমা, যেখানে নির্দেশ করে এমকেওদের ভূমিকা, অর্থাৎ এমকেওদের ভূমিকা কেমন হবে সেভাবে নির্দেশ করছে।
স্মৃতি বা মেমোরির পক্ষে কোনটি অধিক কার্যকরী হবে? স্মৃতি বা মেমোরির পক্ষে কোনটি অধিক কার্যকরী হবে? উত্তর করবে স্মৃতি বা মেমোরি, এটার পক্ষে কোনটা অধিক কার্যকরী হবে? দল গঠন ও শিখন, অনুষঙ্গের নীতি অনুসরণ করা, শাস্তি ও পুরস্কারের ব্যবস্থা করা, খেলাধুলা করা। কোনটি স্মৃতি বা মেমোরির পক্ষে কোনটি অধিক কার্যকরী হবে? স্মৃতি বা মেমোরির পক্ষে কোনটি অধিক কার্যকরী হবে? দেখো, মেমোরি বা স্মৃতির পক্ষে যেটা সবচেয়ে বেশি কার্যকর হয়, আমরা যদি মিল রেখে পড়ি বা আমরা যদি সাদৃশ্য খুঁজে পড়ি, তাহলে আমাদের অনুষঙ্গের নীতি অনুসরণ করা, এটা কিন্তু অনুষঙ্গের নীতি অনুসরণ করা এটা কিন্তু সবচেয়ে বেশি কার্যকরী হবে মেমোরি বা এর পক্ষে। যেমন আমাদের তাজমহলের কথা মনে পড়লে সম্রাট শাহজাহানের কথা মনে আসে, কারণ কি আমরা অনুষঙ্গ করে ফেলেছি, ওটা অনুষঙ্গমূলক স্মৃতি। 20 নম্বর দেখো, দেহের কোন অংশে প্রাক্ষবিক বহিঃপ্রকাশ অধিক শক্তিশালী বা প্রভাবিত হয়? দেহের কোন অংশ প্রাক্ষবিক বিকাশ মানে প্রাক্ষবিক যে প্রকাশ যা প্রক্ষোভ সেটা বেশি প্রভাবিত হয় বা কার্যকরী হয়? দেহের কোন অংশে? দেহের কোন অংশে প্রাক্ষবিক বহিঃপ্রকাশ অধিক শক্তিশালী বা প্রভাবিত হয়? দেখো, সবচেয়ে বেশি আহ, প্রাক্ষবিক বহিঃপ্রকাশ কোন দেহের কোন অংশে হয়? মুখে। মুখে অভিব্যক্তি প্রকাশ কিন্তু সর্বপ্রথম ফুটে ওঠে এবং ব্যাপকভাবে। আমরা যদি কোনো মুখ দেখে আমরা বলতে পারি, তাই না, যে কোনো কাজের ক্ষেত্রে অসুখী বা কোনো কাজের ক্ষেত্রে সে সন্তুষ্টি বা অসন্তুষ্টি, এক্ষেত্রে মুখে বহিঃপ্রকাশ প্রাক্ষবিক বহিঃপ্রকাশ সবচেয়ে বেশি হয়। আমাদের যেটা আবারও বলছি, টেট প্রস্তুতি 2024-কে লক্ষ্য রেখে আমাদের যে ব্যাচটা করা হয়েছিল সেটা এখনো চলছে। যারা জয়েন হওনি তারা অবশ্যই জয়েন হয়ে যাও, কারণ আমাদের আশা রয়েছে ওবিসি বা এই ধরনের রিলেটেড যদি কোনো থাকে, ইস্যু রয়েছে, সেই ইস্যুটা মিটলে পরপর কিন্তু পরীক্ষা হবে। সামনে আমাদের অনেকগুলো পরীক্ষা রয়েছে, যেমন আপার প্রাইমারি টেট পরীক্ষার ক্ষেত্রে, সেক্ষেত্রে কিন্তু প্রস্তুতির টাইম কিন্তু খুব কম পাবে। আমি বারবার বলছি, টেট প্রস্তুতি 2024-এ বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত প্রতিটা এক্সপার্ট টিচার দ্বারা এখানে কিন্তু শেখানো হচ্ছে। মনোবিদ ভেসলারের মতে মানুষের বুদ্ধির বিকাশ সম্পূর্ণ হয় কত বছর বয়সে? মনোবিদ ভেসলারের মতে মানুষের বুদ্ধির বিকাশ সম্পূর্ণ হয় কত বছর বয়সে? দেখো, মনোবিদ ভেসলারের মতে মানুষের যে বুদ্ধির বিকাশ সেটা সম্পূর্ণ হয় সেটা সম্পূর্ণ হয় 20 বছর বয়সে। সেটা সম্পূর্ণ হয় 20 বছর বয়সে মানুষের বুদ্ধির বিকাশ কিন্তু সম্পন্ন হয়ে থাকে। অভিযোজনের প্রক্রিয়া হিসাবে আত্মীকরণ এবং উপযোজনের কথা উল্লেখ করেছেন কোন মনোবিদ? অভিযোজনের প্রক্রিয়া হিসাবে আত্মীকরণ এবং উপযোজনের কথা উল্লেখ করেছেন কোন মনোবিদ? আলপোর্ট, পিয়াজে, ফ্রয়েড, হ্যাডফিল্ড। অভিযোজনের প্রক্রিয়া হিসাবে আত্মীকরণ এবং উপযোজন। দেখো, অভিযোজনের প্রক্রিয়া হিসাবে আত্মীকরণ উপযোজনের কথা বলেছেন জিন পিয়াজেট। আমরা পড়েছিলাম যে কগনিটিভ ডেভেলপমেন্টের ক্ষেত্রে, সেক্ষেত্রে তিনি বলেছেন যে তিনি একটা শব্দ যেটা উচ্চারণ করেছেন স্কিমা। এই স্কিমা হচ্ছে মানুষের চিন্তনের প্রাথমিক উপাদান। এই স্কিমা দিয়ে মানুষ কোনো কিছু বোঝার চেষ্টা করে। যদি বুঝতে পারে তার মধ্যে ভারসাম্য থাকে, আর যদি বুঝতে না পারে তার মধ্যে ভারসাম্যহীনতা তৈরি হয়। এই ভারসাম্যহীনতা এই ভারসাম্যহীনতা থেকে ভারসাম্যে ফিরে আসতে গেলে আমাদের একটা প্রক্রিয়ার সাহায্য নিতে হয়, যেটাকে আমরা অ্যাডাপ্টেশন বলি বা অভিযোজন বলি। এই অভিযোজন দুভাবে হয়, একটা হচ্ছে আত্মীকরণ আর একটা হচ্ছে সহযোজন। এই আত্মীকরণ এবং সহযোজন বা উপযোজনের কথা তাহলে কে বলেছেন? জিন পিয়াজেট বলেছেন। 23 নম্বর দেখো, কোন ধরনের প্রশিক্ষণ ভালো পারিবারিক সম্পর্ক সৃষ্টি করতে শেখায়?
কোন ধরনের প্রশিক্ষণ ভালো পারিবারিক সম্পর্ক এটা সৃষ্টি করতে শেখায়? দেখো, ভালো পারিবারিক সম্পর্ক যখন সৃষ্টি করতে, সে যে কোনো ক্ষেত্রেই হোক না কেন, তার ডেমোক্রেটিক শিশু অর্থাৎ গণতান্ত্রিক মানসিক বা পরিবেশ সংক্রান্ত এই ধরনের শিশু কিন্তু ভালো পারিবারিক সম্পর্ক কিন্তু সৃষ্টি করতে শেখাবে। 24 নম্বর দেখো, নিম্নলিখিত কোনটি শিখনের ফলাফল নয়? ভালো করে পড়ে উত্তর করবে যে শিখনের ফলাফল নয় কোনটি বলা হয়েছে। শিখনের ফলাফল নয়, উত্তর কি হবে? দেখো, শিখনের ফলে মনোভাবের পরিবর্তন আসে, ধারণা পরিবর্তন বা ধারণা নির্মাণ হয়, জ্ঞান নির্মাণ হয়, কিন্তু পরিণমন এটা হচ্ছে শিখনের উপর প্রভাব বিস্তার করে পরিণমন। অ্যাডোলেসেন্স শব্দটি একটি গ্রিক শব্দ থেকে এসেছে। সেটি কোন ধরনের শব্দ থেকে এসেছে অ্যাডোলেসেন্স? দেখো, অ্যাডোলেসেন্স শব্দটি যে গ্রিক শব্দ থেকে এসেছে সেটি হলো অ্যাডোলিসিয়ার থেকে এসেছে। শব্দটি গ্রিক শব্দ অ্যাডোলিসিয়ার থেকে এসেছে। 26 নম্বর দেখো, তোমার শ্রেণীকক্ষে কোনো শিশু তার নিজের ব্যর্থতার দায় সর্বদা অন্য শিশুর উপর চাপিয়ে দেয়। সে কোন ধরনের প্রতিরক্ষণ কৌশল ব্যবহার করে? কোনো একটা ব্যর্থতার কৌশল যখন অন্য কারোর উপর চাপিয়ে দেওয়া, সে শিশু হতে পারে, বয়স্ক ব্যক্তিও হতে পারে, সেক্ষেত্রে আমরা বলবো প্রক্ষেপণ। প্রক্ষেপণ এই জিনিসটা একটা ব্যর্থতার দায় অন্যর উপরে চাপিয়ে দেয়। আজকে এ পর্যন্তই ছিল। পরবর্তী নেক্সট ক্লাসে আমরা আবার আলোচনা করব, অ্যানালাইসিস করব গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে। তোমরা দেখতে থাকবে এবং এগুলো মক টেস্ট হিসাবে নেবে। অবশ্যই কমেন্ট বক্সে কার কতটা সঠিক হলো, 26টা বা 25টা বা 28টা বা 30টা কোশ্চেনের মধ্যে, সেগুলো কিন্তু অবশ্যই জানাবে।